হ্যালো এভরিওয়ান, আমার বাংলার ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তাহলে এসো আমরা আজকের বাংলার ক্লাস আরম্ভ করে দিই। ব্যাকরণের সমাস অধ্যায়টি আমি করাচ্ছি। আজকে সমাসের 4 নম্বর ক্লাস। সমাসের 4 নম্বর ক্লাস আজকে, যেখানে আমরা শিখব কর্মধারয় সমাস। ধারায় নয় কিন্তু, কর্মধারয় সমাস। ঠিক আছে, এবারে তাহলে কর্মধারয় সমাসের প্রধান যে বৈশিষ্ট্যগুলো সেইগুলো আমরা একটু সবার প্রথমে দেখে নেব। কি কি বৈশিষ্ট্য? প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পূর্বপদ আর পরপদ দুটোই কি হচ্ছে? শূন্য বিভক্তি যুক্ত। পূর্বপদ পরপদ দুটোই শূন্য বিভক্তি যুক্ত হচ্ছে। নেক্সট পয়েন্ট যেটা হবে, পূর্বপদ পরপদ দুটোই বিশেষ্য বা বিশেষণ হতে পারে। অর্থাৎ ধরো পূর্বপদ পরপদ বিশেষ্য বিশেষ্য বা বিশেষণ বিশেষণ বিশেষ্য বিশেষণ এইরকমভাবে কিন্তু আসতেই পারে। আর সমাসবদ্ধ পদে কি হচ্ছে? পরপদের অর্থ প্রাধান্য থাকছে। পরপদের অর্থ প্রাধান্য 3 প্রকার সমাসে থাকে। একটা হচ্ছে দ্বিগু সমাস, একটা হচ্ছে কর্মধারয় সমাস, আর একটা হলো তৎপুরুষ সমাস। তাহলে এই 2 নম্বরটা আমরা পেয়ে গেলাম, যেখানে সমাসবদ্ধ পদে পরপদের অর্থ প্রাধান্য থাকছে। এবারে আমরা একটু কর্মধারয় সমাসের শ্রেণী বিভাগে যাব, কারণ এইখানে যখন ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করতে হবে তখন কিন্তু আমাদের সাবডিভিশন বা উপবিভাগ সমেত আনসার করতে হবে। তাহলে ট্রিটা আমরা দেখে নেব। কর্মধারয় যদি হয় তার মোটামুটি 5টা ভাগ আমরা পাবো। 5টা যে ভাগ আমরা পাচ্ছি, কিরকম পাচ্ছি? 1, 2, 3, 4 আর এই 5। এবারে এসো ভাগগুলোতে। একটা হচ্ছে সাধারণ কর্মধারয়, নেক্সট হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয়, মধ্যপদলোপী কর্মধারয়। নেক্সট আসছে উপমান কর্মধারয়, তারপরে উপমিত কর্মধারয়, আর তারপরে আসছে রূপক কর্মধারয়। ঠিক আছে, রূপক কর্মধারয়। এবার আমি একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে এই যে 3টে উপমান, উপমিত আর রূপক, এই 3টেকে একসঙ্গে বলা হয় উপমাবাচক কর্মধারয়। কারণ এই সবকটার মধ্যেই কিছু না কিছু তুলনার ব্যাপার থাকছে, সেই জন্য এই 3টেকে একসঙ্গে উপমাবাচক কর্মধারয় হিসেবে আমরা বুঝে থাকি। ঠিক আছে সবার এই পর্যন্ত? এবারে আমরা যেটা নেক্সট যাব
সেটা হচ্ছে প্রত্যেকটা উপবিভাগ সম্পর্কে আলাদা আলাদা করে আলোচনা হবে, প্রত্যেকটা উপবিভাগ নিয়ে। কীরকম? প্রথমেই যেটা আমরা আসব সেটা হলো সাধারণ কর্মধারায়। সাধারণ কর্মধারায়ের মূল বিষয়টা কি? সেখানে কি হচ্ছে? বিশেষ্য বিশেষণ, ঠিক যেটা একদম প্রথমে করাচ্ছিলাম, বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য, বিশেষ্য বিশেষ্য, বিশেষ্য বিশেষ্য, বিশেষণ বিশেষণ, পদের সমাস। ঠিক আছে, এইটা হচ্ছে সাধারণ কর্মধারায় সমাসের যে মূল বৈশিষ্ট্য। এবারে যেটা আসবে সেটা হচ্ছে একটু উদাহরণ দিয়ে আমরা বুঝে নেব। উদাহরণ দিয়ে আমরা কীরকমভাবে বুঝবো? ধরো প্রথমটা আমরা নিচ্ছি, সেটা হচ্ছে বিশেষ্য প্লাস বিশেষণ, বিশেষ্য প্লাস বিশেষণ। সেখানটাতে কি আসবে? সেখানটাতে যেটা আসবে সেটা হচ্ছে, একটা এক্সাম্পল ধরো আমি নিলাম নরাধম। আমি আগে এক্সাম্পলগুলো করে নিই। আর একটা হচ্ছে পটল ভাজা। ঠিক আছে, পটল ভাজা। এবারে ধরো আমি পূর্বপদ এখানে কি পেয়েছি? পূর্বপদ পেয়েছি নর, নর একটা বিশেষ্য, পরপদ পেয়েছি অধম, অধম একটা বিশেষণ। তেমনি এখানেও আমরা পূর্বপদ পাচ্ছি পটল, যেটা একটা বিশেষ্য, পরপদ পাচ্ছি ভাজা, যেটা একটা বিশেষণ। এবারে তাহলে ব্যাসবাক্য কি আসবে? ঘুরিয়ে দিতে হবে। নরের অধম বলে কিন্তু কোনো কথা হবে না, সেখানে আসবে অধম যে নর। ঠিক আছে, আর এইটা কি আসবে? ততক্ষণ একটু ভাবো চট করে, এটা কি হতে পারে? অধম যে নর, এইটা যদি হয় তাহলে পটল ভাজা কি হতে পারে? পটল ভাজা, এক্স্যাক্টলি। পটল ভাজার যে আনসারটা হবে সেটা হচ্ছে ভাজা যে পটল, ভাজা যে পটল, সেটাকেই আমরা বলবো পটল ভাজা। ঠিক আছে, হয়ে গেল। এবারে 2 নম্বরটাতে আমরা যাব। 2 নম্বরটাতে আমরা কি যাব? সেখানে আমরা পাচ্ছি বিশেষণ যোগ বিশেষ্য, বিশেষণ যোগ বিশেষ্য। সেখানে আমরা উদাহরণ কি আনতে পারি? উদাহরণ আমরা আনতে পারি নীলোৎপল। এখানেও আগে আমি উদাহরণগুলো করে নিই। আর একটা আমি আনতে পারি পূর্ণচন্দ্র। খেয়াল করো, নীলোৎপল, পূর্বপদ হচ্ছে নীল, পরপদ হচ্ছে উৎপল, উৎপল মানে পদ্ম। তাহলে ব্যাসবাক্য কি হবে? প্লেন অ্যান্ড সিম্পল, নীল যে উৎপল, নীল যে উৎপল। পূর্ণচন্দ্র ব্যাসবাক্য কি হবে? পূর্ণ যে চন্দ্র। এক্ষেত্রেও আমার যেটা একটা টিপ দেওয়া থাকবে সেটা হচ্ছে যে সাধারণ কর্মধারায় সমাসে ব্যাসবাক্যের মাঝখানে যে কথাটা থাকে, ব্যাসবাক্যের মাঝখানে। ঠিক আছে, এবারে তাহলে চলে এসো, আমরা পরের ভাগটাতে চলে যাব। পরের ভাগটা কি?
পরের ভাগটা হচ্ছে যেখানে আমরা বিশেষ্য বিশেষ্য পাচ্ছি। বিশেষ্য প্লাস বিশেষ্য, বিশেষ্য প্লাস বিশেষ্য যেটা, সেটা আমরা পাচ্ছি। সেখানে আমরা উদাহরণ হিসেবে কি পাচ্ছি? রাজর্ষি, রাজর্ষি পাচ্ছি একটা। আর একটা ধরো আমরা যদি করি মাস্টার মশাই, মাস্টার মশাই হতে পারে, দাদা মশাই হতে পারে, এই ধরনের। তাহলে সেখানে আমরা ব্যাসবাক্য কি করব? একই ব্যক্তিকে বোঝানো হচ্ছে কিন্তু। তাহলে যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি, তাকেই বলা হচ্ছে রাজর্ষি, অর্থাৎ রাজা হয়েও যিনি ঋষিতুল্য আচরণ করেন। মাস্টার মশাই কি হবে? যিনি মাস্টার, যিনি মাস্টার তিনি মশাই, এটা হয়ে গেল মাস্টার মশাই। ক্লিয়ার? এবারে আমরা 4 নম্বর ধরনটাতে যাব, যেখানে আমরা পাচ্ছি বিশেষণ বিশেষণ। বিশেষণ বিশেষণ কিরকম পাচ্ছি? সেখানে আমরা উদাহরণগুলো যদি একটুখানি দেখি, একটা নিলাম কাঁচা মিঠে, কাঁচা মিঠে। আরেকটা নিলাম নীল লোহিত। খেয়াল করো, কাঁচা মিঠের কাঁচা মিঠে দুটোই বিশেষণ, নীল লোহিতের নীল লোহিত দুটোই বিশেষণ। ব্যাসবাক্য কি হবে? কাঁচা অথচ মিঠে। এখানে কিন্তু কাঁচা ও মিঠে করলে ভীষণভাবে ভুল হবে, কারণ যেটাই কাঁচা সেটাই মিঠে কিন্তু হয় না। ফলে যা কাঁচা তাই মিঠে তাও হবে না। কাঁচা আম তুমি যদি খাও তাহলে তো খুব টক লাগবে। তাহলে এমন একটা ফল, ধরো আম, কাঁচা কিন্তু বেশ মিষ্টি মিষ্টি, সেই জন্যেই কাঁচা অথচ মিঠে। নীল অথচ লোহিত, মহাদেবকে বলা হয় নীল লোহিত, কারণ কণ্ঠ তার নীল আর মাথার চুলগুলো তামাটে রঙের, সেই জন্যই বলা হচ্ছে লোহিত বা রক্তবর্ণ। এটা হচ্ছে আমাদের সাধারণ কর্মধারয় সমাসের মোটামুটি যা বিষয় হয়ে গেল। এবারে আমরা চলে যাব মধ্য পদলোপী কর্মধারয় সমাসে। একটু আমি এখানটাতে সাবহেডিং করে দিচ্ছি, মধ্য পদলোপী কর্মধারয় সমাস। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, সেখানে কি হয়? সেখানে মূল যে কথাটা আমরা লিখব, ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক, ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক মধ্যপদটি লোপ পায়। ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক মধ্যপদটি লোপ পায়। কীরকম? আমি পরপর কয়েকটা উদাহরণ নিচ্ছি। পলান্ন, অষ্টাদশ, স্বর্ণমুদ্রা, ঘর জামাই, বিজয় শঙ্খ। 5টা নিলাম।
এখানে কিন্তু ব্যাসবাক্যগুলো এক ধরনের হবে না, সেখানে আমাদের মানে বুঝে ব্যাসবাক্য করতে হবে। পলান্ন, পল, পল কথাটার মানে হচ্ছে মাংস। পল মিশ্রিত অন্ন, কেমন? অর্থাৎ মাংস মেশানো ভাত। পলান্ন কথাটা সাধু শব্দ, তৎসম শব্দ। এটাকে যদি আমরা চলিতে করি তাহলে দাঁড়ায় পোলাও। আগেকার দিনে পোলাও বলতে এই মাংস মেশানো ভাতটাকেই বোঝানো হতো। তাহলে পল মিশ্রিত অন্ন। এবারে হচ্ছে অষ্টাদশ, অষ্ট অধিক 10, অর্থাৎ 10-এর পরেও আরও 8টা বেশি, তার মানে 18। স্বর্ণ মুদ্রা, যে মুদ্রাটা সোনা দিয়ে বানানো, তাহলে স্বর্ণ নির্মিত মুদ্রা, এটা কি বলা হচ্ছে? স্বর্ণ মুদ্রা। ঘর জামাই, ঘরে পালিত জামাই। আর বিজয় শঙ্খ কি হতে পারে? যে শাঁখ বাজিয়ে বিজয়ের সূচনা করা হচ্ছে, যে হ্যাঁ আমরা জয় লাভ করেছি। তাহলে বিজয় সূচক শঙ্খ, এই হয়ে গেল বিজয় শঙ্খ। এবার চট করে একটু খেয়াল করো, এই যে মিশ্রিত কথাটা, অধিক, নির্মিত, পালিত, সূচক, এইগুলোই ব্যাসবাক্যের ব্যাখ্যামূলক মধ্যপদ, সবচেয়ে গুরুত্বপূর্ণ এইগুলোই, অথচ এইগুলোই সমাসবদ্ধ পদে গিয়ে লোপ পেয়ে যাচ্ছে। তাই জন্যই বলা হচ্ছে মধ্যপদ লোপী কর্মধারয় সমাস। ক্লিয়ার? এরপর তাহলে আমরা দেখব উপমাবাচক কর্মধারয় সমাস। তার আগে আমি বিষয়টা একটু এখানে করে নিই। উপমাবাচক কর্মধারয় সমাস, উপমাবাচক কর্মধারয় সমাস। আমি একটু সাইডে দাগ কেটে আগে বিষয়টা করে নিই যে উপমান, উপমিত এই বিষয়গুলো কাকে বলে। উপমান কাকে বলা হবে? উপমান যার সঙ্গে তুলনা করা হয়, যার সঙ্গে তুলনা করা হয়। ঠিক আছে? এবারে হচ্ছে উপমিত। উপমিতরই আরেকটা নাম হলো উপমেয়। সেটা কোনটা? যাকে তুলনা করা হয়, যাকে তুলনা করা হয়। অর্থাৎ এটাই হচ্ছে আমার আসল বিষয়টা, যেটা আমার সামনে আছে, যাকে আমি তুলনা করছি অন্য কিছুর একটা সঙ্গে। এই অন্য কিছুটা কিন্তু আমার সামনে নেই, সেটা আমার ভাবনাতে আছে। এবারে এসো পরের যে পরিভাষা বা টার্ম, সেটা হচ্ছে সাধারণ ধর্ম। কি সেটা? এমন এক বৈশিষ্ট্য, এমন এক বৈশিষ্ট্য যা উপমান, উপমিত উভয়ের মধ্যেই আছে। উপমান উপমিত উভয়ের মধ্যেই আছে যে কমন ফ্যাক্টরটা, সেটাকেই আমরা বলছি সাধারণ ধর্ম। এরপরে যেটা আসবে সেটা হচ্ছে তুলনাবাচক শব্দ। তুলনাবাচক শব্দ যার দ্বারা তুলনার বিষয়টি বোঝানো হয়, যার দ্বারা তুলনার বিষয়টি বোঝানো হয়। যে শব্দটা ব্যবহার করে আমরা তুলনার বিষয়টা বোঝাবো, সেটা কি বলা হচ্ছে? তুলনাবাচক শব্দ। এবারে চলে এসো, আমরা একটু উদাহরণে গেলে জিনিসটা আমাদের কাছে বুঝতে সুবিধা হবে।
কীরকম সেটা? সেটা হচ্ছে যে দেখবে আমরা অনেক সময় বলি তুলনা বোঝাতে গিয়ে যে প্রচণ্ড গরমে মাঠ ফুটি ফাটা হয়ে গেছে, বলি তো। অর্থাৎ ফুটি এক রকমের ফল, সেটা যখন প্রচণ্ড গরমে পেকে যায় তখন একদম ফেটে ফেটে যায়। ঠিক একই রকমভাবে অনেক দিন বৃষ্টি না হলে প্রচণ্ড গরমে মাঠ ফেটে চৌচির হয়ে যায়। তো সেটাকেই আমরা বোঝাই যে ফুটি ফাটা মাঠ। তাহলে আমি যদি এই উদাহরণটা নিই, ফুটি ফাটা মাঠ, এবার পরপর কয়েকটা কোয়েশ্চেন নিচ্ছি। সেটা হচ্ছে কাকে তুলনা করা হয়েছে? উত্তরগুলো আমি ডেফিনেটলি একটু পরেই আসব। নেক্সট হচ্ছে কার সঙ্গে তুলনা করা হয়েছে? পরেরটা হচ্ছে সাধারণ বৈশিষ্ট্য কোনটি? সাধারণ বৈশিষ্ট্য কোনটি, অর্থাৎ যেটা এর মধ্যেও আছে ওর মধ্যেও আছে। আর তুলনা বোঝানো হচ্ছে কিসের দ্বারা? কোন শব্দটা ব্যবহার করে? কেমন? এবারে তাহলে চলে এসো আনসারগুলোতে যাচ্ছি। কাকে তুলনা করা হয়েছে, আসল বিষয়টা কোনটা? সেটা হচ্ছে মাঠ। তাহলে অবভিয়াসলি মাঠটা হয়ে যাচ্ছে উপমিত, রাইট? এবারে হলো কাকে হয়ে গেছে আমাদের, কার সঙ্গে তুলনা করা হয়েছে? মাঠটা কিসের মতো ফেটে গেছে? ফুটির মতো। তাহলে কার সঙ্গে তুলনা করা হয়েছে? সেটা হচ্ছে ফুটি। ফুটিটা হলো উপমান। কেমন? এবার ফুটি আর মাঠের মধ্যে সাধারণ ধর্ম, কমন ফ্যাক্টর কোনটা? না দুটোই ফেটে গেছে। তাহলে এই ফাটা, এইটাকে আমরা বলতেই পারি সাধারণ ধর্ম। কেমন? এইটা হয়ে গেল সাধারণ ধর্ম। এবার এই যে তুলনাটা বোঝানো হচ্ছে, কিসের দ্বারা বোঝানো হচ্ছে? ন্যায় কথাটার দ্বারা। তাহলে ন্যায়টা হয়ে যাচ্ছে তুলনাবাচক শব্দ। এবারে আমি চট করে এই ফুটি ফাটা কথাটার ব্যাসবাক্য যদি করি, ফুটি ফাটা কথাটার ব্যাসবাক্য কি আসবে? তাহলে এতক্ষণের পড়া থেকে মোটামুটি আমরা বুঝতে পেরে গেছি যে ফুটির ন্যায় ফাটা। ফুটি ফাটা ব্যাসবাক্য কি দাঁড়ালো? ফুটির ন্যায় ফাটা। যেখানে ফুটিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, যেটা আমার ভাবনাতে আছে, তাই সেটা উপমান। ফেটেছে কোনটা? মাঠ, যেটা আসল আমার সামনে আছে, সেটা হচ্ছে উপমিত। এবার দুজনের মধ্যেই যে সাধারণ ধর্ম বা কমন ফ্যাক্টর, সেটা হচ্ছে দুটোই ফেটে গেছে, তাই ফাটা। আর কোন শব্দটার ব্যবহার করে আমি তুলনা বোঝালাম, সেটা হচ্ছে তুলনাবাচক শব্দ। এইটা হচ্ছে আমার উপমান, উপমিত ইত্যাদি নিয়ে একদম বেসিক যে কনসেপ্টটা। একটু চট করে দেখে নাও একবার। এইটা হচ্ছে আমার বেসিক কনসেপ্টটা। এবার তাহলে আমরা পরপর যাব উপমান কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস আর রূপক কর্মধারয় সমাসে। তাহলে এক এক করে আমরা এবার দেখতে থাকবো বিষয়টা। এক এক করে যখন আমরা এবার দেখছি, প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। খেয়াল করো খুব ভালো করে। উপমান
কর্মধারয় সমাস। ঠিক আছে, এবার এটার মধ্যে যে প্রথম বৈশিষ্ট্যটা আমরা পাচ্ছি, কার সঙ্গে কার সমাস হয় এখানে, উপমানের সঙ্গে, উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস। তাহলে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হবে। আর কি হবে, সেটা হচ্ছে উপমিতর উল্লেখ থাকে না। উপমিতর উল্লেখ থাকে না। তাহলে সেখানে আমরা উপমান পাবো, সাধারণ ধর্ম পাবো, তুলনাবাচক শব্দও পাবো, পাবো না আসল জিনিসটাকেই। কিরকম, ধরো আমি দুটো এক্সাম্পল নিচ্ছি। আগে তাহলে আমি সমাসবদ্ধ পদটাকে করে নিই। একটা হচ্ছে কুসুম কোমল, আরেকটা হচ্ছে মিশ কালো। আমরা বলি না যে মিশ কালো অন্ধকার, সেরকম মিশ কালো। এবার কুসুম কোমল, কুসুম মানে ফুল, কোমল মানে নরম, তাহলে ফুলের মতো নরম। সেটাকে আমরা এবার সাজিয়ে সমাসবদ্ধ পদটাকে ধরে আমরা কি করছি, কুসুমের ন্যায় কোমল। এই যে দেখো কুসুমের ন্যায় কোমল, এখানে কুসুমটা হচ্ছে কিন্তু উপমান, যেটা আমার সামনে নেই, ভাবনায় আছে। কোমলটা এর মধ্যেও আছে, ওর মধ্যেও আছে, কিন্তু আসল জিনিস কাকে আমি ফুলের মতো নরম বলছি, সেই আসল জিনিসটাই কিন্তু নেই, অর্থাৎ উপমিতটাই এখানে অনুপস্থিত। একই রকমভাবে মিশ কালো, মিশের মতো কালো হবে না, মিশি। মিশি হচ্ছে দাঁত মাজার এক ধরনের কালো গুঁড়ো মাজন মতো, যেটা গ্রামে গঞ্জে আগেকার দিনে ব্যবহৃত হতো। মিশির ন্যায় কালো। ঠিক আছে, এবারে তাহলে আমরা চট করে যেটা দেখে নেব, যে কুসুমটা হয়ে যাচ্ছে উপমান, কোমলটা হয়ে যাচ্ছে সাধারণ ধর্ম। তাহলে উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়েছে। এখানেও তাই, মিশিটা হচ্ছে উপমান আর কালোটা হচ্ছে সাধারণ ধর্ম। মিশি অর্থাৎ উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়েছে। এবারে আমি পরেরটাতে চলে যাব চট করে। পরেরটাতে আমি যেটা যাব সেটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। উপমিত কর্মধারয় সমাস। এই উপমিত কর্মধারয় সমাসে আবার কি হচ্ছে দেখো, সেখানে প্রথম পয়েন্টটা হচ্ছে উপমিত ও উপমানের সমাস। কেমন, তাহলে এইটা থেকেই এবার পরিষ্কার, সাধারণ ধর্ম অনুপস্থিত। অর্থাৎ এমন একটা ব্যাসবাক্য আমরা পাবো যেখানে উপমিতটা থাকবে, উপমানটা থাকবে, কিন্তু উভয়ের মধ্যে যে সাধারণ বৈশিষ্ট্যটা সেটাই কিন্তু আমরা পাবো না। কিরকম, এক্সাম্পল নিই চলো। সেখানে আমরা দেখছি পুরুষ সিংহ, আমরা দেখছি পুরুষ সিংহ, এটা একটা নিলাম। আরেকটা নিলাম আখি পদ্ম, আরেকটা শব্দ কি নিচ্ছি, আখি পদ্ম। এবারে তাহলে পুরুষ সিংহ, এমন একজন পুরুষ মানুষ আমার চোখের সামনে আমার আদর্শ হিসেবে আছেন, যার মধ্যে সিংহের মতো বিক্রম বা তেজ রয়েছে। তাহলে ব্যাসবাক্য কি হবে, পুরুষ সিংহের ন্যায়।
তাহলে পুরুষ সিংহের মতো, কিন্তু সিংহের মতো কি, দুজনের মধ্যে কমন ফ্যাক্টরটা কি, সেই যে সাহস, সেই যে তেজ, এইটাই দেখো ব্যাসবাক্যে অনুপস্থিত থেকে গেছে। আবার একই রকম ভাবে আঁখি পদ্মের ন্যায়, এটা কি আমরা বলছি আঁখি পদ্ম, আঁখি পদ্মের ন্যায়। এবার চট করে আমরা আরেকবার দেখে নেব, পুরুষটা তাহলে উপমিত, সিংহটা তাহলে উপমান, অর্থাৎ সিংহটা আমার ভাবনাতে আছে, তাহলে উপমিতর সঙ্গে উপমানের সমাস হচ্ছে, কিন্তু কমন ফ্যাক্টরটা অনুপস্থিত। একই রকম ভাবে আঁখিটা হচ্ছে উপমিত, পদ্মটা হচ্ছে উপমান, কিন্তু চোখটা যে পদ্মের মতো কি সুন্দর সেই বিষয়টাই কিন্তু নেই, সাধারণ ধর্মটা অনুপস্থিত। তাহলে এখানে সমাসটা হয়েছে উপমিতর সঙ্গে উপমানের। ক্লিয়ার সবার কাছে? এবারে তাহলে আমি চলে যাব রূপক কর্মধারায় সমাসে। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একটা জায়গা রূপক কর্মধারায় সমাস। খেয়াল করো, আমি লিখছি এখানে, রূপক কর্মধারায় সমাস। এটাই এমন একমাত্র সমাস যেখানে কি হয়, যেখানে উপমিত ও উপমানের মধ্যে, উপমিত ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়। উপমিত ও উপমানের মধ্যে অভেদ কল্পনা করা হয়, সেটাকেই আমরা বলছি রূপক কর্মধারায় সমাস। এখানে এই অভেদ কথাটা একটু খেয়াল করতে হবে। আমি কতগুলো এক্সাম্পল নিচ্ছি পরপর, একটু তোমাদের বোঝবার সুবিধের জন্য। কিরকম নিচ্ছি এক্সাম্পলগুলো আগে ভালো করে দেখে নাও। মন মাঝি আশালতা ক্রোধানল। মন মাঝি আশালতা ক্রোধানল। এবারে এসো আমরা ব্যাসবাক্যতে যাচ্ছি। আমি যখন বলছি যে মন মাঝি তোর বৈঠা নেড়ে, তাহলে আমি কিন্তু মাঝিকে বৈঠা নিতে বলছি না, অথচ মাঝির কাজই হচ্ছে বৈঠা নেওয়া। আমরা মনটাকেই মাঝি বলে ধরে নিচ্ছি, তাহলে এখানে কি হয়ে যাচ্ছে, মন রূপ মাঝি। তাহলে আসল বিষয় কোনটা, আমার সামনে কে আছে, মন, সেটাকে আমি মাঝি বলে, আমার ভাবনায় যেটা আছে মাঝি বলে ধরে নিচ্ছি। তাহলে মন মাঝির মতো নয়, মনটাই হয়ে যাচ্ছে মাঝি। তাহলে যেখানে এটাই ওটা, সেখানে অভেদ কল্পনা, আর সেটাই হচ্ছে রূপক কর্মধারায় সমাস। তাহলে আশা রূপ লতা, দুষ্মন্ত যখন বলছেন তখন তিনি কি বলছেন, এ জন্মের মতো আমার সে আশালতা নির্মূল হইয়াছে। তাহলে লতা বা কোনো গাছ সেটাই নির্মূল হতে পারে, তাহলে আশাটাকেই দুষ্মন্ত এখানে লতা হিসেবে ধরে নিচ্ছেন। তাহলে উপমিত আর উপমান এখানে এক হয়ে যাচ্ছে, অভেদ হয়ে যাচ্ছে। আমি যদি বলি কথাটা শুনে রামবাবু ক্রোধানলে জ্বলছেন, তাহলে মানুষ আগুনে জ্বলতে পারে। এখানে সত্যি সত্যি রামবাবু কিন্তু আগুনে জ্বলছেন না, ক্রোধ বা রাগটাই আগুন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা বলবো ক্রোধ রূপ অনল। তাহলে এটাই ওটা, যেখানে যদি আমি এইভাবে অ্যারো চিহ্ন দিয়ে দেখাই, অ্যারো চিহ্নটা কিভাবে আসছে খেয়াল করো,
মন আর মাঝি এখানে কিন্তু এক হয়ে গেছে, ঠিক আছে। আশা আর লতা এখানে কিন্তু এক হয়ে গেছে। ক্রোধ আর অনল এখানে কিন্তু একই। তাহলে যেখানে উপমিত আর উপমানের মধ্যে আমরা অভেদ কল্পনা করছি সেটাই হয়ে যাচ্ছে রূপক কর্মধারয় সমাস, ঠিক আছে। এবারে তাহলে আজকের এই ক্লাসের ওপরে ভিত্তি করে আমি পরের দিনের কাজ দিয়ে দেব। পরের দিন আমরা মিট করছি কামিং মানডেতে, সামনের সোমবার আমরা যখন দেখা করছি তখন আমরা আজকের দেওয়া কাজগুলো নিয়ে আলোচনা করে নেব। তাহলে আজকের ক্লাসের প্রশ্নাবলী যদি আমি দিই, সেখানে অ্যাজ ইউজুয়াল প্রথমেই এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে। সঠিক উত্তরটি নির্বাচন করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। সেখানে 1.1 কি আসবে? পূর্বপদ ও পরপদের মধ্যে অভেদ কল্পনা করা হয় কোন সমাসে? এক্ষুনি পড়ে এলাম আমরা, এক্ষুনি। তাহলে অপশনগুলো একবার দেখে নিই। সেখানে আসছে উপমান কর্মধারয়, নেক্সট আসছে উপমিত কর্মধারয়। কি আসছে নেক্সট? উপমিত কর্মধারয়। নেক্সট আসবে সাধারণ কর্মধারয়, আর লাস্ট আসবে রূপক কর্মধারয়। এবার এমসিকিউ নাম্বার 2 কি আসছে সেখানে? দাদামশাই কি জাতীয় সমাসের দৃষ্টান্ত? কেমন? দাদামশাই কি জাতীয় সমাসের দৃষ্টান্ত? একটু খেয়াল করো, কর্মধারায় সমাসের প্রথম দিকটায় যখন সাধারণ কর্মধারায় করানো হয়েছিল তখন বলাই হয়েছিল যিনি দাদা তিনি মশাই, যিনি পিতা তিনি ঠাকুর, যিনি রাজা তিনি ঋষি, এই ধরনের জিনিসগুলো কিন্তু আসছে। সুতরাং আমি আনসারে হিন্ট দিয়ে দিলাম কিন্তু। তাহলে এখানে অপশন আসবে কর্মধারয়। নেক্সট অপশন আসছে দ্বন্দ্ব। থার্ড অপশন আসবে বহুব্রীহি। আর লাস্ট অপশন আসছে তৎপুরুষ। কেমন হয়ে গেল? এবারে পরের এমসিকিউতে আমি যাচ্ছি। যে সমাসে, খুব ভালো করে কিন্তু স্টেটমেন্টটা খেয়াল করবে, যে সমাসে পূর্বপদ বিশেষণ এবং পরপদের অর্থ প্রধান, সেটি, অর্থাৎ তোমার কাছে এবার চাইবে সেটি কি সমাস? অপশন দেখে নাও। অব্যয়ীভাব, নেক্সট হচ্ছে বহুব্রীহি, পরেরটা হচ্ছে কর্মধারয়, আর তারপরেরটা হচ্ছে নিত্য,
আমরা পেলাম কি কি? অব্যয়ীভাব, বহুব্রীহি, কর্মধারয়, আর লাস্টে পেলাম নিত্য। তাহলে এই কটাই আমি আপাতত এমসিকিউ এর জন্য রাখছি। নেক্সট আমি চলে যাব এসএকিউতে, যেখানে ইনস্ট্রাকশনই থাকছে যে কম বেশি 20 শব্দে উত্তর দাও। কম বেশি 20 শব্দে উত্তর দাও, এগুলোকে আমরা বলছি এসএকিউ। কি রকম? 1 নম্বর কোয়েশ্চেন আসছে, উপমাবাচক কর্মধারয় সমাস বলতে কোনগুলিকে বোঝানো হয়? কোনগুলিকে বোঝানো হয়? ঠিক আছে, এইটা হলো একটা। এবার নেক্সট আসছে, তাঁর চরণপদ্মে প্রণাম নিবেদন করলাম। তাঁর চরণপদ্মে প্রণাম নিবেদন করলাম। আন্ডারলাইন করে দিচ্ছি চরণপদ্মে কথাটা, আর ইনস্ট্রাকশন আসছে রেখাঙ্কিত পদের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। খুব কমন একটা কোয়েশ্চেন, এরকম ভাবেই আজকালকার কোয়েশ্চেন পেপারে আসে। রেখাঙ্কিত পদের ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। নেক্সট আমরা যে কোয়েশ্চেনটাতে যাব সেই কোয়েশ্চেনটা কি? সেটা হচ্ছে 2-3 তুষার শয্যা। তুষার শয্যা পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। এটা একদম ফ্ল্যাট কোয়েশ্চেন, এমন নয় যে আমি কোনো সেন্টেন্সের মধ্যে থেকে দিচ্ছি। এবার 2.4 যিনি রাজা। এবার কি হচ্ছে, আমি ব্যাসবাক্যটা দিয়েই দিচ্ছি। যিনি রাজা তিনি বাহাদুর। এবার এটাকে সিঙ্গল কোট করে দিলাম, দিয়ে আমি বললাম বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। বাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো। এটা হয়ে গেল 2-4। আর 2-5 কি দিচ্ছি? 2-5 দিলাম জ্ঞানচক্ষু। ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। জ্ঞানচক্ষু ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। তাহলে এই হয়ে গেল আমার আজকের পর্বের যা কোয়েশ্চেন্স দেবার। এবার তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে যে আগের পর্বে অর্থাৎ পর্ব 3-এ আমি যে কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম সেগুলোরই উত্তর একটু আলোচনা করে দেব। আশা করি তোমরা সবাই করেছো, আমার সঙ্গে একটু জাস্ট মিলিয়ে নাও। কেমন? উত্তরাবলী, এটা হচ্ছে পর্ব 3-এর। কোয়েশ্চেন কি ছিল? এমসিকিউ 1.1 দ্বিগু সমাসে কোন পদের অর্থ প্রাধান্য থাকে? খুব সহজ, খ অপশন পরপদ। 1.2তে কি ছিল? সাতকড়ি কি জাতীয় সমাস? এখানেও খুব সহজ উত্তর, সাতকড়ির বিনিময়কৃত। খেয়াল আছে আশা করি সবার কাছে। তাহলে অপশন ক
দিগু। 1.3 একটি দ্বিগু সমাসের দৃষ্টান্ত, সেতার, পঞ্চানন, দোনলা আর নবগ্রহ। অবভিয়াসলি ঘ নবগ্রহ। ঘ নবগ্রহ, কারণ নবগ্রহের সমাহার। এবারে চলে এসো এসএ কিউগুলোতে। 2-1 2-1-এ কি বলা হচ্ছে সেটা আমরা দেখে নেব একটু। 2-1-এ যেটা বলা হয়েছে, দ্বিগু কথার অর্থ লেখো। আমরা পরিষ্কার বাক্য করে দেব। দ্বিগু কথার অর্থ, এবার খেয়াল করো, ব্যাস বাক্য চাইনি কিন্তু, কেমন? দ্বিগু কথার অর্থ দুটি গরুর বিনিময়ে যা কৃত, অর্থাৎ এমন একটা বস্তু যা দুটি গরুর বিনিময়ে কেনা হয়েছে। এবারে 2-2 কোয়েশ্চেন কি ছিল? সেখানে ছিল সপ্তাহের 5 দিনই বৃষ্টি হচ্ছে, সপ্তাহেরটা মার্ক করা ছিল, বলা হয়েছিল ব্যাসবাক্য সহ সমাস নির্ণয়। সপ্তাহ বলেনি কিন্তু, হ্যাঁ, সপ্তাহের। এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করব, মূল শব্দটাকে ধরে ব্যাসবাক্যটাকে আগে বার করে নেব। মূল শব্দ সপ্তাহ, তাহলে ব্যাসবাক্য কি হবে? সপ্ত অহের সমাহার। সেইটাকে ধরে তাহলে আমি দ্বিগু সমাস এটা বার করে ফেলছি। এবার শব্দটা ছিল সপ্তাহের, তাহলে সপ্ত অহের সমাহার, দ্বিগু সমাস। এবার এই যে এর, এটার জন্যই আমরা অর্থটা দিয়ে দেব তার। কেমন? অর্থাৎ যদি বিভক্তি দিয়ে থাকে, সপ্তাহের যেরকম বিভক্তি দিয়ে আছে, সেটার অর্থটা আমি করে দিলাম তার। সপ্তাহের 5 দিন বৃষ্টি হচ্ছে মানে তার 5 দিনই বৃষ্টি হচ্ছে, এই অর্থটা। ঠিক আছে? এবারে চলে এসো 2-3 2-3 কোয়েশ্চেন কি ছিল? দ্বিগু সমাস কাকে বলে উদাহরণ সহ ব্যাখ্যা করো। তাহলে যে সমাসে পূর্বপদ একটি সংখ্যাবাচক বিশেষণ, পূর্বপদ একটি সংখ্যাবাচক বিশেষণ, কমা দিয়ে দিলাম, দিয়ে আমি এখানে করে দিলাম পরপদের অর্থ প্রধান এবং 3টে পয়েন্ট ঢুকবে কিন্তু, এবং সমাসবদ্ধ পদের দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায়, কমা দিয়ে 3টে ডট দিয়ে দিলাম, বোঝাই যাচ্ছে, তাকেই বলে দ্বিগু সমাস। তাহলে যে সমাসে পূর্বপদ একটি সংখ্যাবাচক বিশেষণ, পরপদের অর্থ প্রধান এবং সমাসবদ্ধ পদের দ্বারা সমাহার বা সমষ্টি বোঝায়, তাকেই বলা হচ্ছে দ্বিগু সমাস। এবার 2-4 কি ছিল? তদ্ধিতার্থক দ্বিগু সমাসের একটি উদাহরণ দাও। স্পেসিফিক এক্সাম্পল চেয়েছে, তাহলে সেখানে আনসার কি হবে? যে কোনো একটা তদ্ধিতার্থক দ্বিগুর পদ নেব। ন করি সমান সমান ন করির সমাহার। অর্থাৎ এখানে আমি শব্দটা লিখে ব্যাসবাক্যটা কিন্তু উল্লেখ করে দিচ্ছি যে ন করির সমাহার। তাহলে এই অবধি আমার আগের দিনে কোয়েশ্চেন দেওয়া ছিল, আমি সেটা এখানে কমপ্লিট করে দিয়েছি। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে। আমরা আবার মিট করছি নেক্সট মানডে আমরা
মিট করছি। ততদিনে সবাই খুব ভালো করে আজকের ক্লাসের পড়াটা করে নিও অতি অবশ্যই, এবং তার থেকেও বেশি কথা হচ্ছে অনুশীলনীর কাজটা কমপ্লিট করে রেখো, যাতে আমরা একদম সবাই একসঙ্গে মিলে এগোতে পারি। আর যদি ক্লাস সংক্রান্ত কিছু বক্তব্য থাকে, কোয়ারি থাকে, থাকতেই পারে, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। কোয়ারি থাকবে, ডাউট থাকবে, সেগুলো সব তোমরা কমেন্ট বক্সে লিখে আমাকে জানাও। আমি খুব চেষ্টা করব আমার কোনো একটা ক্লাসে সেগুলো নিয়ে আমি একসঙ্গে বসে আলোচনা করে দেব। ঠিক আছে? ওকে, আজকে তাহলে এ পর্যন্তই থাক। থ্যাংক ইউ এভরিবডি।